১৯৮৬ সালে আমেরিকান বাহিনীর লিবিয়ার উপর হামলা হোক, ২০০২ সালে ইরাকের ওপর বা ২০১৪ সালে সিরিয়ার ওপর, আমেরিকা যখনই চেয়েছে মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলানোর চেষ্টা করেছে। কিন্তু এমন একটি দেশ আছে যা গত কয়েক দশক ধরে আদের নিয়ন্ত্রণে আসছে না, আর তা হল ইরান। আজও আমেরিকা এবং ইসরায়েল ইরানের দুর্গে ফাটল খোঁজার চেষ্টা করছে, যা এত সহজ হবে না। ইতিহাস সাক্ষী যে গত ৬০০ বছর ধরে ইরানের সীমান্তের ১ ইঞ্চিও তার জায়গা থেকে নড়ানো যায়নি। আক্রমণকারী রোমান হোক, আরব, তুর্কি, রাশিয়ান বা ব্রিটিশ সাম্রাজ্যই হোক না কেন, ইরান বারবার এটি প্রমাণ করেছে যে তারা বড় থেকে বড় আক্রমণও সামলে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এই শক্তির আসল রহস্য কী? কোন জিনিসটি ইরানকে বাকি আরব দেশগুলোর থেকে একেবারে আলাদা এবং অদম্য করে তোলে? বিশ্বের লোকানো সত্যের ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম। বন্ধুরা, সবার আগে কথা বলা যাক সেই উপহারের বিষয়ে যা ইরান প্রকৃতির কাছ থেকে পেয়েছে। ইরানকে যদি এক বাক্যে বোঝানো হয় তবে এটি একটি বিশাল দুর্গ। এমন একটি দুর্গ যার দেওয়াল মানুষ নয় বরং প্রকৃতি নিজেই তৈরি করেছে। এই দেশটিকে ৪ দিক থেকে পাহাড় ঘিরে রেখেছে। দক্ষিণে অবস্থিত জাগ্রস পর্বতমালা এমন এক পাহাড়ি সারি যা ইরানের দক্ষিণে আসা শত্রুদের জন্য একটি দেওয়ালের মতো কাজ করে। দক্ষিণ পশ্চিম দিকে এই জাগ্রস পাহাড় ধীরে ধীরে ইরাকের দিকে হেলে গেছে, কিন্তু উত্তর পশ্চিম দিকে এটি এত দুর্গম এবং উঁচু হয়ে যায় যে তুরস্কের সাথে একটি প্রায় অসম্ভব সীমান্ত তৈরি হয়। যেখানে পাহাড় নেই সেখানে জলাভূমি রয়েছে, বিশেষ করে যেখানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী একসাথে মিলিত হয়েছে। এই জলাভূমিগুলো একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে, ঠিক যেমন দুর্গের সামনে একটি গভীর পরিখা থাকে। এই গেল ইরাক এবং তুরস্কের সাথে সীমান্তের কথা। যদি উত্তরের দিকে তাকানো হয়, যেখানে কাস্পিয়ান সাগর বা আজারবাইজান রয়েছে, সেখানে সুরক্ষার জন্য অলবর্জ পর্বতমালা উপস্থিত। পূর্ব দিকে তাকালে দেখা যাবে ছোট ছোট পাহাড়ি সারি ইরানের চারপাশে ফিতার মতো জড়িয়ে আছে, যা আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে সীমান্ত তৈরি করে। অর্থাৎ ইরানকে ৪ দিক থেকে এই পাহাড়গুলো একটি দুর্গের মতো সুরক্ষিত রেখেছে। অন্যদিকে দক্ষিণে পারস্য উপসাগর হলো এই দুর্গের শেষ দেওয়াল। যদি কেউ পারস্য উপসাগর থেকে দখল করতে আসে, তবে সামনে ১.৫ কিলোমিটার পর্যন্ত উঁচু পাহাড় রয়েছে, যা প্রায় ২৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত বিস্তৃত। যে কোনো দেশ দখল করার জন্য তার ভৌগোলিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই প্রাকৃতিক পাহাড়ি সারি আফগানিস্তানকেও আজ পর্যন্ত সুরক্ষিত রেখেছে, তা শত্রু সোভিয়েত ইউনিয়ন হোক বা আমেরিকা। ঠিক একইভাবে এই পাহাড়গুলো ইরানের নিরাপত্তার জন্য এতটা গুরুত্বপূর্ণ যে গত ৬০০ বছরে ইরান দখলের যতগুলো চেষ্টাই করা হয়েছে তার সবই ব্যর্থ হয়েছে। ইরানের সীমান্তের বাইরে যদি ভেতরের কথা বলা হয়, তবে এখানে দুটি বড় মরুভূমি রয়েছে, দাশত-ই-কাবির এবং দাশত-ই-লুট। এগুলো এতই অনুর্বর যে মানুষ বাধ্য হয়ে পাহাড়ের ওপর বাস করে। ইরানের মোট জনসংখ্যার বেশিরভাগই এই পাহাড়ি এলাকাগুলোতে বসবাস করে। এই কারণেই বাইরের যে কোনো বাহিনীর জন্য ইরানের ভেতরে প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করা সব সময়ই একটি ভয়ঙ্কর স্বপ্ন হয়ে থেকে গেছে। স্থলপথে আসা শত্রুদের জন্য একদিকে যেমন লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে, অন্যদিকে সাপ্লাই লাইনের ঘাটতি, সরু রাস্তা এবং চরম আবহাওয়া তাদের জন্য নিত্য নতুন চ্যালেঞ্জ দাঁড় করাতে পারে। তবে এখানে গল্পের একটি দ্বিতীয় দিকও রয়েছে। এই পাহাড়ি সারিগুলো যেমন ইরানকে রক্ষা করে, তেমনি এগুলো ইরানকে বন্দীও করে রাখে। ইতিহাসে দেখা যায়, যখনই ইরান পশ্চিম দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, এই পাহাড়ি সারিগুলো ইরানের জন্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই ইরান তার দক্ষিণ এবং পশ্চিমে উপস্থিতি বজায় রাখার জন্য সরাসরি যুদ্ধ করে না, বরং তারা শিয়া প্রক্সি গ্রুপগুলোর একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যেমন লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এবং ফিলিস্তিনে হামাস এবং ইসলামিক জিহাদ। এই হলো ইরানের ভূগোলের সুবিধা। এবার আসি হরমুজ প্রণালীর দিকে। যেমনটা আমি আগেও একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম, হরমুজ প্রণালী ইরানের জন্য একটি দুর্দান্ত কৌশলগত গুরুত্ব বহন করে। এখানে আপনি দেখতে পাবেন যে পারস্য উপসাগরের পুরো উত্তর অংশ শুরু থেকে শেষ পর্যন্ত কেবল ইরানের কাছেই রয়েছে, যেখানে নিচের অংশটি 7টি দেশ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে: ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। পারস্য উপসাগরের এই প্রবেশদ্বারকে বলা হয় হরমুজ প্রণালী, যার উত্তরে শুধু ইরানের উপকূল রেখা রয়েছে আর দক্ষিণে রয়েছে ওমানের ছোট একটি অংশ।
হরমুজ প্রণালীতে ইরানের দিকে একটি ভি আকৃতি তৈরি হয়, যার কারণে 3 দিক থেকে ইরান এই অংশটিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আর নিচের অংশটি, যা ওমানের কাছে রয়েছে, তা একদিকে যেমন সরু, অন্যদিকে সেখানে সংকীর্ণ পাহাড়ি রাস্তা রয়েছে এবং এটি হরমুজ প্রণালীতে মাত্র 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই পয়েন্টটিতে ইরানের জন্য হরমুজ প্রণালী বন্ধ করা সব সময় বেশ সহজ হয়েছিল এবং শেষমেশ তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর এই অপশনটি ব্যবহারও করে ফেলেছে। ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যদি কোনো দেশের কোনো জাহাজ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয় তবে তা জ্বালিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে তারা শুধু উপসাগরীয় দেশগুলোকেই নয়, বরং পুরো বিশ্বকে চাপের মধ্যে ফেলতে পারে, কারণ বিশ্বের 20% তেল এবং কাতারের 90% এলএনজির পাশাপাশি বিশ্ব অর্থনীতির 5% এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। 2025 সালে বিশ্ব অর্থনীতি $120 ট্রিলিয়ন ছিল এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর এর মধ্যে থেকে 6000 বিলিয়ন বা $6 ট্রিলিয়ন হঠাৎ করে মুছে যাবে। যদি কেউ ইরানের ওপর দখল বা আক্রমণ করতে চায়, তবে ইরানের কাছে হরমুজ প্রণালী বন্ধ করে পুরো বিশ্বকে চাপের মধ্যে ফেলার মতো একটি মূল্যবান সম্পদ রয়েছে। ইরানের তৃতীয় সুবিধাটি হল এর অত্যন্ত দীর্ঘ উপকূলরেখা। ইরানের মোট পরিধি 8731 কিলোমিটার, যার মধ্যে 2815 কিলোমিটার সামুদ্রিক উপকূল, যা কাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগরে অবস্থিত। অর্থাৎ ইরানের সীমান্তের 32% হল সামুদ্রিক উপকূলরেখা। আর আপনাদের জানিয়ে রাখি যে এটি কোনো সাধারণ উপকূল নয়। সাধারণত উপকূলের পর বালি থাকে, কিন্তু এখানে পাহাড়ি সারি রয়েছে, যেখানে ইরান গোপন স্থানগুলোতে মিসাইল ব্যাটারি স্থাপন করে রেখেছে। এখানে গুহা এবং অনেক ব্লাইন্ড স্পট রয়েছে, যা স্যাটেলাইট বা ড্রোন থেকে দেখলে নজরেই আসে না। যদি কোনো শত্রু সমুদ্র থেকে মাটিতে নেমেও আসে, তবে তাদের সাথে সাথেই পাহাড়ের সম্মুখীন হতে হয়, যেখান থেকে হঠাৎ করে তাদের ওপর আক্রমণ হতে পারে। ভূগোল, হরমুজ প্রণালী এবং দুর্গম উপকূলরেখার পর ইরানকে বাইরের আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার তৃতীয় ঢাল হল সেখানে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠী। কিভাবে? ইরান একটি বহুজাতিক দেশ, মানে সেখানে শুধু একটি জাতি বাস করে না। এখানে ফার্সি, আজেরি, কুর্দি, আরব, বালুচ এবং তুর্কমেন সহ আরও বিভিন্ন উপজাতি বসবাস করে। যখন কোনো দেশের জনগণ বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত হয়, তখন সেখানে সবচেয়ে বড় সমস্যা হলো সবাইকে খুশি রাখা। প্রতিটি গ্রুপ নিজেদের অধিকার চায়, নিজেদের ভাষা এবং সংস্কৃতিকে রক্ষা করতে চায়। এখানে পাহাড়ি অঞ্চলগুলোতে বিভিন্ন উপজাতি নিজ নিজ ভাষা এবং সংস্কৃতির সাথে বাস করে এবং একে অপরের মধ্যে কয়েকশো বছরের পুরানো মতবিরোধ রয়েছে। নিঃসন্দেহে ইরান সবাইকে শিয়া মুসলিমদের ছাতার নিচে ঐক্যবদ্ধ করে রেখেছে, তবে তারপরেও প্রায়ই এখানে বিক্ষোভ দেখা যায়। সম্প্রতি 2025 সালের ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভ আজকের দিন পর্যন্ত চলছে, যাতে এ পর্যন্ত 7000-এরও বেশি মানুষ মারা গেছে। এটি 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভ। এই সব কিছু নিয়ন্ত্রণ করা এবং এক ছাতার নিচে আনা ইরানের জন্য সবসময় একটি কঠিন কাজ হয়েছে। কখনো এক গ্রুপ ক্ষুব্ধ হয়, তো কখনো অন্য গ্রুপ। এই বহুজাতিকতা যেখানে ইরানের জন্য একটি সমস্যা, ঠিক সেখানেই বাইরে থেকে আসা কোনো আক্রমণকারীর জন্য এটি আরও বড় সমস্যা। যেই ইরান দখলের কথা ভাববে, প্রথমে তাকে ভূগোলের সাথে লড়তে হবে এবং এরপর ভেতরের মানুষকে একসাথে নিয়ে চলতে হবে, যা প্রায় অসম্ভব একটি কাজ বলে মনে হয়। এই কারণেই ব্রিটিশ উপনিবেশিক যুগে, যেখানে পুরো উপমহাদেশে ব্রিটিশদের রাজত্ব ছিল, ইরানকে কখনোই কেউ নিজেদের উপনিবেশ বানাতে পারেনি। এই বিষয়টি আমেরিকা এবং ইসরায়েলও খুব ভালো করেই বোঝে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার পুনরাবৃত্তি করছেন যে ইরানের জনগণের উচিত ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানো, কারণ তারাও জানে যে জনগণের শক্তি ছাড়া ইরানকে হারানো প্রায় অসম্ভব। 1980 সালে সেপ্টেম্বরে যখন ইরানি বিপ্লব একেবারে নতুন ছিল, তখন সাদ্দাম হোসেন ভেবেছিলেন যে এখন ইরানের সেনাবাহিনী একেবারেই ছিন্নভিন্ন হয়ে আছে এবং তাদের ব্যবস্থা বেশ দুর্বল হবে। এই ভেবে ইরান দখলের উদ্দেশ্যে আক্রমণ করে বসে। কিন্তু সাদ্দাম হোসেন যে যুদ্ধটিকে হালকাভাবে নিয়েছিলেন, তা পরবর্তী 8 বছর ধরে চলতে থাকে। শুরুতে ইরাকি সেনাবাহিনী বেশ ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছিল, কিন্তু 2 বছরের মধ্যেই ইরান তাদের ভূখণ্ড পুনরুদ্ধার করে। এই যুদ্ধে শুধু ইরানের সেনাবাহিনীই নয়, সাধারণ মানুষও অংশগ্রহণ করেছিল এবং সবাই এক ছাতার নিচে এসে নিজেদের জীবন দিতে শুরু করে। সাদ্দাম হোসেনের আশা ছিল যে ইরানের আরবরা ইরাকের পক্ষে যোগ দেবে, কুর্দিরা দাঙ্গা হাঙ্গামা করবে, যার ফলে ইরান ভেতর থেকে ভেঙে পড়বে।
কিন্তু সাদ্দাম হোসেনের সব আশায় জল ঢেলে যায়। যেসব গ্রুপের মধ্যে নিজেদের মতবিরোধ ছিল, যুদ্ধের সময় তারা সবাই শিয়া মুসলিমদের ছাতার নিচে এক হয়ে যায়, যার ফলে ইরানি জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়ে ওঠে। ৮ বছর ধরে চলা এই যুদ্ধ এবং ১০ লাখ প্রাণহানির পর শেষমেশ ইরাকও ক্লান্ত হয়ে পড়েছিল এবং ইরানও ক্লান্ত, কিন্তু ১ ইঞ্চি জমিও না পেয়ে সাদ্দাম হোসেনকে হার মানতে হয়েছিল। ইরানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তার সেনাবাহিনী নয়, বরং তার আয়তন। এই দেশটি কোনো ছোট টার্গেট নয় যাকে কয়েক সপ্তাহের মধ্যে দখল করা যায়। এটি ১৬ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি কৌশলগত গোলাধাঁধা, অর্থাৎ এর মধ্যে পাকিস্তানের মতো ২টি দেশ অনায়াসে এঁটে যেতে পারে। যদি কোনো সৈন্যবাহিনী সীমান্ত পারও করে ফেলে, তবুও তাদের তাৎক্ষণিক জয় পাওয়া অসম্ভব। তাদের শত বছরের পুরনো পাহাড়ি রাস্তা, মরুভূমির মালভূমি এবং গভীরে থাকা শহরগুলো পর্যন্ত পৌঁছতে হয়। একেই বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ কনসেপ্ট। এর মানে হলো, শত্রু যত ভেতরে প্রবেশ করতে থাকে, তাদের সাপ্লাই লাইন তত লম্বা হতে থাকে, ইন্ধন এবং লজিস্টিক্সের চাপ বাড়তে থাকে এবং বাধাগুলির মোকাবিলা করার জন্য আরও বেশি সময় পাওয়া যায়। তাছাড়া তেহরান, ইস্ফাহান বা মাসাদের মতো শহরগুলো সীমান্তে নয়, বরং ভেতরের দিকে সুরক্ষিত আছে, যা পৌঁছতে পৌঁছতে শত্রু ক্লান্ত হয়ে পড়ে। সবশেষে কথা পরিষ্কার যে ইরানের আসল রক্ষক শুধু তাদের সেনাবাহিনী নয়, বরং তাদের এই দুর্গম ভৌগোলিক অবস্থান, যা যে কোনো পরাশক্তিকেই ভাবিয়ে তুলতে বাধ্য। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতেও কি ইরান এভাবেই নিজেদের এই দুর্গ সুরক্ষিত রাখতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দুনিয়ার এমন আরও অনেক অজানা সত্য জানতে বিশ্বের লুকোনো সত্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।